কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম জি, স্যার, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ আপনি স্যার। কেমন আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমরা জানো যে কালকে তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি পরীক্ষা আছে, তাই না? জি স্যার। জি আচ্ছা, কোন অধ্যায়ের উপর পরীক্ষা হবে সেটা কি জানো? জি অজলীয় স্যার, দ্রাবক। তৃতীয় অধ্যায় অজলীয় দ্রাবক। আচ্ছা, অজলীয় দ্রাবক সমূহের উপরে পরীক্ষা হবে। এখন অজলীয় দ্রাবক সমূহের উপরে কি কোনো ক্লাস হয়েছে? না তো না। স্যার। স্যার। তাহলে তো একটা ক্লাস করতেই হবে, তাই না? জি স্যার। তো যাই হোক, ওই জন্যই মূলত তোমাদেরকে এই অসময়ের মধ্যে ডাকা। সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু এই অজলীয় দ্রাবক সময়ের উপরে একটা ক্লাস নেওয়ার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু কয়েকদিন আগে আমার কম্পিউটারটা একটু সমস্যা ছিল, যার ফলে তোমাদের ক্লাসগুলো নিতে পারি নাই। তো এই জন্য ভাবছি যে তোমাদেরকে একটা দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটু স্ক্রিন একটা শেয়ার দেই। তো একটা বিষয় দেখো, অজলীয় দ্রাবক সমূহ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার এখানে একটা তালিকা আছে। তোমরা মাইক্রোফোনগুলো একটু মিউট করো, হ্যাঁ? মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখো। তো এখানে দেখো, অজলীয় দ্রাবক সমূহ থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সার্বজনীন দ্রাবক কি, সলভেশন কি। তোমাদের জন্য 1 মার্কসের জন্য যে প্রশ্নগুলো আসে, সার্বজনীন দ্রাবক কি, সলভেশন কি। তারপর মনে করো আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যেমন মনে করো ডাইপোল মোমেন্ট কি। তারপরে মনে করো যে তোমার আসতে পারে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে কি বোঝায়। তারপরে লেভেলিং প্রভাব কি। 1 মার্কসের জন্য এই প্রশ্নগুলো আসতে পারে। তারপরে উভপটিক বিক্রিয়া বা তোমার প্রোটিক সলভেন্ট কাকে বলে, এই বিষয়গুলো আসতে পারে। তো এখানে মূলত যে প্রশ্নের যে লিস্টটা দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। তো আমরা যদি একটু প্রশ্নগুলো দেখি তাহলে দেখব যে এই প্রশ্নগুলো মোটামুটি যেগুলো আসছিল সেগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে অধিকাংশ প্রশ্নই মূলত তরল অ্যামোনিয়া, তারপরে তোমার তরল হাইড্রোজেন ফ্লোরাইড বা সালফার ডাইঅক্সাইড, এগুলোর মধ্যে থেকেই আসছে। তো এই বিষয়গুলো তোমাদের আজকের এই আলোচনা থেকে কিছুটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও একটা অধ্যায় আসলে একদিনে পড়ানোর মতো বিষয় না। তো মূলত যে বিষয়গুলো তোমাদের একটু জানা উচিত, যেগুলো না জানলেই নয়, এরকম কিছু বিষয় সম্পর্কে মূলত আলোচনা করব। ঠিক আছে? তো একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা অজলীয় দ্রাবক সমূহ পড়বো, সুতরাং আমাদের প্রথম মনের ভিতরে যে প্রশ্নটা দেখা দেয় সেটা হচ্ছে যে আসলে একটা দ্রাবক হওয়ার শর্ত কি, বা একটা দ্রাবকের কেন প্রয়োজন হয় একটা বিক্রিয়ায়। তো একটা বিষয় হচ্ছে যে একটা বিক্রিয়া হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে এই বিক্রিয়াটাতে যে বিক্রিয়কগুলো অংশগ্রহণ করবে তাদের মধ্যে সংস্পর্শ হওয়া উচিত, মানে সংঘর্ষ হওয়া উচিত বা কাছাকাছি আসা উচিত। যেমন মনে করা যাক যে এবি একটা হচ্ছে বিক্রিয়ক, এ এবং বি বিক্রিয়া করে এবি উৎপন্ন করে। কিন্তু যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে এই এ এবং বি কে সর্বপ্রথম আগে কাছাকাছি আসতে হবে, তার মানে এদের মধ্যে আগে সংঘর্ষ হতে হবে। সংঘর্ষ হতে হবে। তো সংঘর্ষ যদি হতে হয় তাহলে এদেরকে অবশ্যই একটা গতি নিয়ে আসতে হবে। তো এই যে গতি নিয়ে আসতে হবে, যখনই প্রশ্ন আসে তখন একটা বিষয় বোঝা যায়, সেটা হচ্ছে যে যে বিক্রিয়কগুলো যে আছে এই বিক্রিয়কগুলোর মধ্যে একটা গতিশীলতা প্রয়োজন। গতিশীলতা প্রয়োজন। গতিশীলতা প্রয়োজন। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে আমরা জানি যে পদার্থগুলো মোটামুটি তিনটা ভৌত অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে যে কঠিন, হ্যাঁ, আর একটা কি তরল, আর একটা গ্যাস। তাহলে পদার্থগুলো এইরকম তিনটা ভৌত অবস্থায় থাকতে পারে। তার মধ্যে এই গ্যাসীয় পদার্থের গতিশীলতা থাকলেও, গ্যাসীয় পদার্থের গতিশীলতা থাকলেও তরল কিংবা কঠিন বিক্রিয়কের কিন্তু কোনো গতিশীলতা নাই।
এখন যদি বিক্রিয়কগুলোর মধ্যে যদি গতিশীলতা না থাকে তাহলে একটা বিক্রিয়কের কাছাকাছি আর একটা বিক্রিয়ক কিভাবে আসবে? আসতেই তো পারবে না। তো তার মধ্যে তরলের একটু হলেও কিছুটা হলেও গতিশীলতা আছে, তবে কঠিন পদার্থের একদমই গতিশীলতা নাই। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে যখন কোনো বিক্রিয়ায় কোনো বিক্রিয়কগুলো অংশগ্রহণ করে উৎপাদ তৈরি করে তখন এই বিক্রিয়কগুলোর মধ্যে সংস্পর্শে আসা উচিত বা এদের মধ্যে সংঘর্ষ হওয়া উচিত। সংঘর্ষ না বলে আমরা এটা বলতে পারি যে সংস্পর্শ হওয়া উচিত, কারণ সংস্পর্শে না আসলে বিক্রিয়াগুলো হবে না। বিক্রিয়াগুলো যদি সংস্পর্শে না আসে তাহলে বিক্রিয়া কিন্তু হবে না। এখন সংস্পর্শে আসতে গেলে এদের মধ্যে একটা গতিশীলতা প্রয়োজন, আর যদি গতিশীলতা প্রয়োজন হয় তাহলে এদের যে ভৌত অবস্থা আছে সেই ভৌত অবস্থা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখব যে শুধু গ্যাসীয় পদার্থের গতিশীলতা আছে, কিন্তু তরল এবং কঠিন পদার্থের কোনো গতিশীলতা নাই। তরল পদার্থের একটু থাকলেও কঠিন পদার্থের একদমই নাই বলা চলে। তাহলে এই তরল বা কঠিন পদার্থগুলো তাহলে কিভাবে বিক্রিয়া করবে? তো একটা বিষয় দেখো, তোমরা নিশ্চয়ই একটা বিষয় খেয়াল করছো, সেটা হচ্ছে যে আমরা একটা পাত্রে, মনে করো যে এটা একটা আমাদের পাত্র, হ্যাঁ, এই পাত্রে আমরা মনে করো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে নিলাম। আমাদেরকে কিছুই করতে হবে না, যদি সম্ভব হয় তাহলে এরাই কিন্তু বড়জোর আমরা তাপমাত্রা বৃদ্ধি করতে পারি। তাপমাত্রা বৃদ্ধি করলে এরাই কিন্তু বিক্রিয়া করে কিন্তু নিজেরাই কিন্তু বিক্রিয়া করে কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন করবে। কিন্তু একটা বিষয় কল্পনা করে দেখো, যে মনে করা যাক যে এইটা একটা হচ্ছে পাত্র, ঠিক আছে, এটা হচ্ছে একটা পাত্র। তো এই পাত্রে কি করা হলো, এই পাত্রে যে কাজটা করা হলো সেটা হচ্ছে, মনে করো যে এইখানে মনে করো যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা সলিড পদার্থ, দেখতে অনেকটাই লবণের মতো। আর মনে করো যে আমরা যদি দেই, মনে করো যে তোমার ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট যদি দিই, ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা নিই, এটাও কিন্তু একটা সলিড পদার্থ। তাহলে এই যে যখন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নেব, নিলে অ্যামোনিয়াম ক্লোরাইড নিচে জমা হয়ে পড়বে, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড মনে করো যে আমরা একই জারে বা একই কৌটায় যদি মনে করো প্রথমে চিনি রাখি, তারপরে মনে করো যদি লবণ রাখি, তারপরে মনে করো যদি মরিচ রাখি, তাহলে এই যে চিনি, লবণ, মরিচ এগুলো কি পরস্পর কি মিশ্রিত হবে? হবে না কিন্তু, তাই না? তার মানে হচ্ছে যে যদি আমাদের বিক্রিয়ক পদার্থগুলো যদি আমাদের কঠিন হয়, বিক্রিয়ক পদার্থগুলো যদি আমাদের কঠিন হয়, তাহলে আমরা যখন এদেরকে পাত্রে নেব তখন এদের কিন্তু মুভমেন্ট হয় না, এই বিক্রিয়কগুলোর মুভমেন্ট হয় না। মনে করো যে প্রথমে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পড়লো, তারপরে হয়তো বা ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট পড়বে। তো এই অবস্থায় থাকলে এদেরকে যদি আজীবন যদি রেখে দাও, সারা জীবন রেখে দিলেও, বছরের পর বছর রেখে দিলেও কিন্তু এরা কিন্তু বিক্রিয়া করে কিন্তু কোনো কিছু উৎপন্ন করবে না। কিন্তু আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সলিড, ক্যালসিয়াম কার্বনেট একটা সলিড, এর মধ্যে যদি বিক্রিয়া চাই তাহলে এদেরকে একটা উপযুক্ত একটা মাধ্যম দিতে হবে, উপযুক্ত উপযুক্ত একটা মাধ্যম সৃষ্টি করতে হবে। আর সেই মাধ্যম হিসেবে মূলত বিভিন্ন তরল পদার্থকে ব্যবহার করা হয়, যাদেরকেই বলা হচ্ছে দ্রাবক। দ্রাবক, তাহলে দ্রাবক আমাদের কেন প্রয়োজন, কখন দ্রাবক প্রয়োজন, সেটা যদি আমরা বলি, আমরা একটা কথা বলতে পারি যে শুধু গ্যাসীয় পদার্থগুলো স্বতঃস্ফূর্তভাবে আপনা আপনি নিজেরাই বিক্রিয়া করতে পারে, যদি তাদের মধ্যে বিক্রিয়া সম্ভব হয় তাহলে তারা আপনা আপনি বিক্রিয়া করতে পারে। কিন্তু গ্যাসীয় পদার্থ বাদ দিয়ে তরল পদার্থ কিছুটা পারে, যেমন মনে করো যে একটা তরলের মধ্যে আর একটা তরল যদি প্রবেশ করিয়ে দাও তাহলে এরাও পরস্পর মিশ্রিত হয়ে একসময় বিক্রিয়া করে। কিন্তু কোনো একটা বিক্রিয়ক যদি কঠিন হয়ে যায়, কঠিন পদার্থ হয়ে যায়, বিশেষ করে বিভিন্ন লবণগুলো, হ্যাঁ, বিভিন্ন লবণগুলো যেগুলো কঠিন পদার্থ, এই কঠিন পদার্থগুলোকে যদি কোনো উপযুক্ত মাধ্যম দেওয়া না হয়, উপযুক্ত মাধ্যম যদি দেওয়া না হয় তাহলে এরা কখনোই বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আমাদের দ্রাবক এই জন্য প্রয়োজন যে দ্রাবককে আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। দ্রাবককে কি হিসেবে ব্যবহার করা যায়? মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। আচ্ছা, তো যেমনটা মনে করা যাক যে এখন তাহলে একটা দ্রাবকের কি কি যোগ্যতা থাকা উচিত, মানে কোন শর্তে আমরা বলতে পারি যে এটা একটা দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারবে। তরল পদার্থ তো অনেকেই আছে, ঠিক আছে, তো তরল হলেই যে আবার দ্রাবক হিসেবে ব্যবহার করা যাবে এমনটাও কিন্তু না, বা মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে এমনটাও না। তো তরল হিসেবে বা দ্রাবক হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন তাকে এই দ্রাবকটার কিছুটা শর্ত বা কিছুটা যোগ্যতা থাকা উচিত। যেমন একটা যোগ্যতা হচ্ছে যে এই দ্রাবক বিক্রিয়ায় মাধ্যম হিসেবে কাজ করবে। প্রথম যোগ্যতা হচ্ছে বিক্রিয়ায় মাধ্যম হিসেবে কাজ করবে, মাধ্যম হিসেবে কাজ করবে, এটা একটু মনে রাখবে।
তাহলে একটা দ্রাবক হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে এরা কি করবে, বিক্রিয়ার মাধ্যম হিসেবে কাজ করবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে এই দ্রাবকগুলো অন্য কোনো বিক্রিয়কের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তবে বিক্রিয়ার অবস্থা বা গতি প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে। ঠিক আছে, তাহলে দ্রাবকটা কি করবে, দ্রাবকটা বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করবে না, দ্রাবক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করবে না, মানে সোজাসুজি একটু ছোট করে দিয়ে বলি, তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, অংশগ্রহণ করবে না, করবে না। ঠিক আছে, সরাসরি আর কি, এখানে একটা কথা বলা উচিত যে সরাসরি, পরোক্ষভাবে আবার প্রভাব বিস্তার করতে পারে, সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। আর 3 নম্বর কথা হচ্ছে যে বিক্রিয়ার গতি প্রকৃতি বা উৎপাদের পরিবর্তন করতে পারবে। তাহলে একটা বিষয় হচ্ছে যে দ্রাবক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করবে না, তবে পরোক্ষভাবে বিক্রিয়কগুলোকে সহায়তা করতে পারে, ফলে বিক্রিয়ার গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এটুকু বলতে পারি যে একটা দ্রাবকের 3টা যোগ্যতা থাকতে হবে। প্রথম কথা হচ্ছে যে সেইটাকে কি হিসেবে কাজ করতে হবে, মাধ্যম হিসেবে কাজ করতে হবে, মাধ্যম হিসেবে কাজ করবে। এখন মাধ্যম হিসেবে যখন সে কাজ করতে যাবে তখন সে বিক্রিয়কের সাথে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তবে পরোক্ষভাবে বিক্রিয়কগুলোকে বিক্রিয়া করতে উৎসাহিত প্রদান করতে পারে, নিরুৎসাহিত করতে পারে, বিক্রিয়ার আহ, দ্রুততা আনতে পারে, মানে বিক্রিয়ার গতি প্রকৃতি পরিবর্তন করতে পারে। এটা 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা হচ্ছে যে বিক্রিয়ার ধরন বা উৎপাদ পরিবর্তন করে দিতে পারে। দ্রাবকের পরিবর্তন হলে উৎপাদ পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে এই শর্ত 3টা কি বোঝা গেল? তাহলে একটা দ্রাবক হিসেবে আচরণ করার জন্য তাকে 3টা শর্ত পালন করতে হবে কমপক্ষে আর কি, যে তাকে মাধ্যম হিসেবে কাজ করতে হবে, কিন্তু সে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, তবে পরোক্ষভাবে বিক্রিয়ককে সহায়তা করতে পারে, হ্যাঁ, করে বিক্রিয়ার গতি প্রকৃতি চেঞ্জ করতে পারে, এবং 3 নম্বর কথা হচ্ছে যে উৎপাদে পরিবর্তন আনতে পারে। ঠিক আছে, তাহলে এখন একটা বিষয় দেখো, যেমন কি হলো, একটু তো সমস্যা হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিছু উদাহরণ যদি উল্লেখ করি, বা আমরা দ্রাবকের প্রভাবটা কি সেটা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব যে বিভিন্ন বিক্রিয়ায়, বিশেষ করে জৈব রসায়নের অনেক বিক্রিয়া কিন্তু দ্রাবকের উপর নির্ভর করে, অজৈব যৌগেও অনেক বিক্রিয়া দ্রাবকের উপর নির্ভর করে, সেটা আমরা আলোচনা করব। আমাদের আলোচনা মূলত অজলীয় দ্রাবক সমূহ নিয়ে আলোচনা থাকবে। তো যেমনটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি শুরু করি, তাহলে তোমরা নিশ্চয়ই, তোমাদের খেয়াল আছে বা তোমরা দেখে থাকবা যে এরকম একটা বিক্রিয়ার ঘটনা ঘটতে পারে। যেমনটা মনে করো যে অ্যালকাইল হ্যালাইড, একটা জৈব বিক্রিয়া, পরিচিত একটা বিক্রিয়া দিয়ে শুরু করি। এইটা একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডটা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে, আর তোমার দ্রাবক হিসাবে যদি পানি থাকে, মানে অ্যাকোয়াস অবস্থায় যদি থাকে জলীয় দ্রাবকে, তাহলে এই হ্যালোজেন এবং ধাতুটা মিলে ধাতব হ্যালাইডে পরিণত হবে। আর এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যালকোহল একটা পাওয়া যায়, এটা একটা বিষয়। কিন্তু একই বিক্রিয়া যদি আমরা এখানে যদি আমরা আর একটা কার্বন দিতাম, তাহলে এখানে আর একটা কার্বন পেতাম। কিন্তু একই বিক্রিয়া যদি এখানে আমরা দ্রাবকটা জাস্ট চেঞ্জ করে দেই, যেমন মনে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা অ্যাকোয়াস না দিয়ে আমরা অ্যালকোহলিক যদি নেই, মানে যদি অ্যালকোহলীয় মাধ্যমে যদি বিক্রিয়াটা ঘটে, তাহলে এই হ্যালোজেন এবং ধাতু মিলে কিন্তু ধাতব হ্যালাইড তৈরি হয় ঠিকই, হ্যাঁ ধাতব হ্যালাইড তৈরি হচ্ছে, কিন্তু বাকি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এখানে কিন্তু অ্যালকিন উৎপন্ন হয়, প্লাস হচ্ছে পানি উৎপন্ন হয়। তাহলে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে বিক্রিয়াটাতে সব কিছুই একই। এখানে সাবস্ট্রেট বা বিক্রিয়কটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, এখানকার সাবস্ট্রেটটাও একটা অ্যালকাইল হ্যালাইড, এখানে বিকারকটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে বিকারকটাও পটাশিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু উৎপাদ দেখা যাচ্ছে যে এখানে এটা পাওয়া যাচ্ছে অ্যালকোহল, হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে অ্যালকোহল, আবার এটা পাওয়া যাচ্ছে অ্যালকিন পাওয়া যাচ্ছে।
এর কারণটা কি? এর কারণ হিসেবে এখানে যে দ্রাবকটা ব্যবহার করা হয়েছে, এখানে যেমন পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু অ্যালকোহলকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বিক্রিয়াগুলোতে মূলত সরাসরি পানি এবং অ্যালকোহল বিক্রিয়া অংশগ্রহণ করেনি, তবে এই যে বিকারক যে আছে, বিকারককে বিভিন্নভাবে প্রভাবিত করছে, প্রলুব্ধ করছে, কখনো নিরুৎসাহিত করতে পারে, কখনো উৎসাহিত করতে পারে। করার ফলে কি হতে পারে? করার ফলে যেটা দেখা যেতে পারে যে বিক্রিয়ার উৎপাদগুলো কিন্তু ভিন্ন তৈরি করতে পারে। তাহলে এটা একটা কিন্তু দ্রাবকের কিন্তু একটা প্রভাব। আবার কিছু বিক্রিয়া আছে তাদের জন্য মনে করো যে দ্রাবকগুলো নির্দিষ্ট। যেমন আমরা যদি একটা বিষয় খেয়াল করে থাকি যে যখন আমরা আহ, তোমার মনে করো যে কোনো লবণের জলীয় দ্রবণে যদি আমরা হ্যালাইড আয়ন যদি শনাক্তকরণ করি, তাহলে আমরা কি করি? যেমন মনে করো যে বেরিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিন আছে, সেটা আমরা শনাক্তকরণ করব। এইটা করার জন্য আমরা কি করি? এইটা করার জন্য সাধারণত আমরা সিলভার নাইট্রেটের যদি একটা দ্রবণ যদি আমরা যোগ করি, তাহলে দেখব যে কিছুক্ষণ পরে যেটা হচ্ছে যে বেরিয়াম নাইট্রেট এর একটা অধক্ষেপ পড়ছে, প্লাস হচ্ছে দ্রবণ তৈরি হচ্ছে, আর সিলভার ক্লোরাইডের একটা সাদা একটা অধক্ষেপ তৈরি করছে। এই বিক্রিয়াটা এখানে হচ্ছে কিরকম মাধ্যমে? এই বিক্রিয়া কিন্তু জলীয় মাধ্যমে হচ্ছে। কিন্তু এই একই বিক্রিয়া যদি আমরা মাধ্যম হিসাবে যদি জলীয় মাধ্যম ব্যবহার না করে যদি অ্যামোনিয়া যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সামনের দিকের এই বিক্রিয়াটা আর হয় না। তার মানে হচ্ছে জলীয় মাধ্যমে এই বিক্রিয়াটা, অর্থাৎ বেরিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড তৈরি করলেও যখন মাধ্যমটা যখন চেঞ্জ করা হয়, অর্থাৎ চেঞ্জ করে যখন অ্যামোনিয়া নেওয়া হয়, তখন কিন্তু এই বিক্রিয়াটা সামনের দিকে হয় না, বরং তখন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বিক্রিয়া তখন পিছনের দিকে সংঘটিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সিলভার ক্লোরাইডের সাথে বেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া ঘটে। বেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া ঘটার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এই বেরিয়াম ক্লোরাইডের আবার উল্টো অধক্ষেপ তৈরি করতেছে, প্লাস হচ্ছে সিলভার নাইট্রেটের একটা স্বচ্ছ দ্রবণ তৈরি করে। তাহলে একটা বিষয় লক্ষ্য করার মতো, এখানে যেমন এটা হচ্ছে মাধ্যম হিসেবে হচ্ছে অ্যামোনিয়া NH3। তাহলে আমরা এই এই দুইটা বিক্রিয়া থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে যে একটা দ্রাবক বিক্রিয়ায় উৎপাদের পরিবর্তন আনতে পারে, অথবা বিক্রিয়ার গতিকে পরিবর্তন করিয়ে দিতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এই এই বিক্রিয়ায় কিন্তু পানিও বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, কিংবা অ্যামোনিয়াও কিন্তু এই বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করেনি। কারণ বিক্রিয়ায় অ্যামোনিয়া যদি অংশগ্রহণ করতো, লিকুইড অ্যামোনিয়া অ্যাকচুয়ালি, তরল অ্যামোনিয়া, গ্যাসীয় অ্যামোনিয়া হলে আবার হবে না, কারণ আমাদের মাধ্যম হিসেবে সাধারণত তরল পদার্থকে ব্যবহার করা হবে, যেটাকে আমরা দ্রাবক বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই বিক্রিয়াটা জলীয় দ্রবণে একভাবে সংঘটিত হচ্ছে, আবার অ্যামোনিয়া দ্রবণে এই বিক্রিয়াটা সামনের দিকে সংঘটিত না হয়ে বরং বিক্রিয়াটা উল্টায় দিচ্ছে, অর্থাৎ পিছনের দিকে সংঘটিত করছে। তাহলে এগুলো কিন্তু দ্রাবকের কিন্তু একটা কিন্তু প্রভাব। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে একটা দ্রাবক আমাদের মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, বিক্রিয়াটা সংঘটিত হতে একটা মাধ্যম তৈরি করে। 2 নম্বর কথা হচ্ছে বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে না, তবে বিক্রিয়ককে বিভিন্নভাবে সহায়তা করতে পারে। সহায়তা করার ফলে তৃতীয় যে ঘটনাটা ঘটতে পারে যে বিক্রিয়ার গতি প্রকৃতি পরিবর্তনের ক্ষমতা থাকে তার। এটা তার একটা যোগ্যতা বা শর্ত যে বিক্রিয়ার গতি প্রকৃতি পরিবর্তন করতে পারে, এমনকি উৎপাদও চেঞ্জ করতে পারে। যেমন এখানে পানি থাকার কারণে অ্যালকোহল, এখানে অ্যালকোহল থাকার কারণে অ্যালকিন পাওয়া যাচ্ছে। এখানে আবার পানি থাকার কারণে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়তেছে, কিন্তু এখানে আবার অ্যামোনিয়া থাকার কারণে দেখা যাচ্ছে উল্টো বেরিয়াম ক্লোরাইডের অধক্ষেপ পড়তেছে, অর্থাৎ বিক্রিয়াটার গতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন বিক্রিয়া কিন্তু দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তো সব কথার শেষ কথা এখানে হচ্ছে যে এই টপিকটা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে যখন কোনো কঠিন পদার্থকে আমরা বিক্রিয়ায় নিয়ে আসব, মানে বিক্রিয়া করার উপযোগী হিসাবে তৈরি করব, তখন আমাদের একটা মাধ্যম প্রয়োজন হয়, আর এই মাধ্যম হিসেবে সাধারণত তরল বিভিন্ন দ্রাবককে ব্যবহার করা হয়। তো যে দ্রাবকগুলো ব্যবহার করা হয় তার এরকম 3টে শর্ত থাকে। এই শর্তগুলো থেকে দেখা যাচ্ছে যে এই দ্রাবকগুলো বিক্রিয়ার গতি প্রকৃতি চেঞ্জ করতে পারে, বিক্রিয়ার উৎপাদ চেঞ্জ করতে পারে, তবে বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। বিক্রিয়া সাধারণত তারা মাধ্যম হিসেবে কাজ করে। তো আশা করা যায় এই বিষয়টা বুঝা গেছে। বিষয়টা বুঝে গেল কিনা একটু হ্যাঁ এবং না কমেন্টসে একটু জানিয়ে দাও। মাঝে মধ্যে একদম চুপ করে থাকো না, এমনিতেই মনে করো যে দেখা যায় না। ঠিক আছে, একটু হ্যাঁ না কমেন্টস করো, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছো কিনা? গুড, কমেন্টস করো। দেখি কে কি বললো। সাইমুল ইসলাম বলেছে ইয়েস, আলামিন বলেছে ইয়েস, আর বৃষ্টি সরকার বলেছে ইয়েস, সিরাজুল মনিরা বলেছে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, ক্লাসগুলো বা সরাসরি বলো বা অনলাইনেই বলো না কেন, এই বইয়ে যে পড়া আছে সেগুলো তো আছে, তবে ক্লাসগুলো বইয়ের চেয়ে অবশ্যই একটু ইউনিক হবে এবং আলাদা হবে, ভালো হবে।
তো তারপর আমরা একটা যদি বিষয় চিন্তা করি যে স্বাভাবিকভাবে আমাদের এখন দ্রাবকের শ্রেণী বিভাগের একটা কথা চলে আসে। আমরা যেহেতু দ্রাবক সম্পর্কে একটু পরিচিত হচ্ছি, আমরা দ্রাবক কাকে বলে, দ্রাবকের শর্ত কি, সেগুলো আমরা একটু দেখলাম এবং দ্রাবক কিভাবে বিক্রিয়াকে পরিবর্তন করতে পারে আমরা তারও কিছু উদাহরণ দেখলাম। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে দ্রাবকের শ্রেণী বিভাগ। তো দ্রাবকের শ্রেণী বিভাগ, এই কালকে কিন্তু আমার পরীক্ষা আছে এবং আমি কিন্তু গার্ড থাকবো, বুঝছো? তো আমি গার্ড থাকলে তো জানোই যে সিরাজ স্যারের মতো খারাপ স্যার আর নাই। তো বুঝতেই পারছো যে দেখাদেখি তো করতে দিব না। সুতরাং যারা এখনো জয়েন করেনি তাদেরকে জয়েন করতে বলো, হ্যাঁ। আর তোমাদের যাতে অসুবিধা না হয় এই জন্য কিন্তু আমি কিন্তু এই অসময় ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, তো দ্রাবকের শ্রেণী বিভাগ, এটা আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে দ্রাবকের শ্রেণী বিভাগ। দ্রাবকের শ্রেণী বিভাগ। আচ্ছা, তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দ্রাবককে শ্রেণী বিভাজিত করা যায়। তার মধ্যে প্রথম যে দুইটা ভাগ, একটা বিষয়, সেটা হচ্ছে যে জলীয় দ্রাবক এবং অজলীয় দ্রাবক। জলীয় দ্রাবক এবং হচ্ছে অজলীয় দ্রাবক। অজলীয় দ্রাবক। তো অজলীয় দ্রাবকের সংজ্ঞা জানলে কিন্তু জলীয় দ্রাবকের সংজ্ঞা না জানলেও হবে। সেটা হচ্ছে এরকম, অজলীয় দ্রাবকের সংজ্ঞায় বলা হচ্ছে যে জল ব্যতীত, মানে পানি ব্যতীত, হ্যাঁ, পানি ব্যতীত যে কোনো দ্রাবককেই বলা হচ্ছে কিন্তু অজলীয় দ্রাবক। পানি ব্যতীত সকল দ্রাবককে, অন্য সব দ্রাবককেই কিন্তু বলা হচ্ছে অজলীয় দ্রাবক। তো আমরা আজকে মূলত এই অজলীয় দ্রাবকটাই পড়ব। অজলীয় সকল দ্রাবককে অজলীয় দ্রাবক বলে। তাহলে পানি ছাড়া যে কোনো দ্রাবক যখন ব্যবহার করা হয় তখন সেগুলোকে অজলীয় দ্রাবক বলা হয়। অজলীয় দ্রাবকের অনেক অনেক উদাহরণ আছে, ঠিক আছে। তার মধ্যে আমরা দেখব যেগুলো সচরাচর, সেগুলো হচ্ছে যে তরল অ্যামোনিয়া দেখব, তারপরে হচ্ছে যে তরল হাইড্রোজেন ফ্লোরাইড দেখব, তারপরে তরল সালফার ডাইঅক্সাইড দেখব, হাইড্রোজেন সায়ানাইডকে ব্যবহার করা যায়, তারপরে তোমার মনে করো যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডকে ব্যবহার করা যায়, ঠিক আছে। আরও অনেক অনেক আছে। তারপরে যেমন মনে করো যে পিরিডিনকে অনেক সময় ব্যবহার করা যায়, জৈব হিসেবে বেনজিনকে ব্যবহার করা যায়, তারপরে ইথানলকে ব্যবহার করা যায় জৈব দ্রাবক হিসাবে। তোমার পিরিডিন, যেমন মনে করো যে পিরিডিনকে ব্যবহার করা যায়, তারপরে কার্বন টেট্রাক্লোরাইডকে ব্যবহার করা যায়, তারপরে বেনজিনকে ব্যবহার করা যায় C6H6। এখানে আরও কিছু আছে, যেমন মনে করো যে অ্যাসিটিক অ্যাসিডকে ব্যবহার করা যায় CH3COOH, তারপরে মনে হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করা যায় H2SO4, তারপরে H3PO4 ফসফরিক অ্যাসিডকে ব্যবহার করা যায়, এগুলোকে দ্রাবক হিসেবে ব্যবহার করা যায়, ঠিক আছে। এগুলো সবগুলোই কিন্তু তরল, এগুলো সবগুলোই তরল। এই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটাকে আপাতত গ্যাস মনে হতে পারে, কিন্তু এটার তরল যে অবস্থাটা আছে সেই তরল অবস্থাটার কথা বলা হচ্ছে। যেমন অ্যামোনিয়াও কিন্তু আমাদের কিন্তু গ্যাস, তবে অ্যামোনিয়া, এই গ্যাসটাকে যখন তরলে পরিণত করা হয় তখন এই তরলটাই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আর গ্যাসকে তো তরলে পরিণত করা যায়, যায় না? অবশ্যই যায় কিন্তু, কারণ আমরা যে বাসাবাড়িতে যে রান্নার যে সিলিন্ডারগুলো আমাদের আছে এগুলো তো গ্যাস। কিন্তু দেখবা যে একটা সিলিন্ডার কেনার পর বা কিছু দূর ব্যবহার করার পর দেখবা যে ঝাঁকি দিলে কি পানির মতো একটা শব্দ করে, তার মানে গ্যাসগুলো ওখানে তরল হিসেবে আছে। তো এইরকম যে সকল গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করে কিন্তু দ্রাবক হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, আর জলীয় দ্রাবক তাহলে কি হচ্ছে? জলীয় দ্রাবক শুধু পানি হচ্ছে। তাহলে আমরা দ্রাবকের যে শ্রেণীবিভাগটা জানি, সেই শ্রেণীবিভাগে আমরা একটা কথা বলতে পারি যে পানিকে বলা হচ্ছে জলীয় দ্রাবক, আর পানি বাদ দিয়ে যতগুলো দ্রাবক আছে সবগুলোকে বলা হচ্ছে অজলীয় দ্রাবক। অজলীয় দ্রাবকগুলোকে যদি আমরা একটু যদি চিন্তা করে আবার একটু ভাগ করি, হ্যাঁ, অজলীয় দ্রাবকগুলো আবার দুই রকম ভাবে কিন্তু ভাগ হতে পারে। সেটা হচ্ছে যে মনে করো যে একটা হচ্ছে যে জৈব দ্রাবক, জৈব দ্রাবক, যেমন এই যে এখানে পিরিডিন, বেনজিন, তারপর হচ্ছে পিপিরিডিন, তারপরে তোমার কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, এগুলো সব কিন্তু হচ্ছে জৈব যৌগ। তো জৈব যৌগ, যে সকল জৈব যৌগ, তারপরে ইথানল, যেমন C2H5OH, ইথানলের খুবই একটা ভূমিকা আছে। এগুলো হচ্ছে সবই কিন্তু হচ্ছে যে জৈব দ্রাবক, জৈব দ্রাবক। আর অন্যদিকে যে হাইড্রোকার্বন বাদ দিয়ে যে দ্রাবকগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে অজৈব দ্রাবক। তাহলে অজলীয় দ্রাবক এগুলো, আবার ফির অজৈব এবং জৈব দ্রাবকও আছে, ঠিক আছে। এটা একটা দৃষ্টিকোণ। তারপর আবার তাহলে আমরা কি করতে পারতেছি, অজলীয় দ্রাবকগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে জৈব দ্রাবক আর একটা হচ্ছে মনে করো যে অজৈব দ্রাবক। অজৈব দ্রাবক, অজৈব দ্রাবক। এরপরে আবার আরো বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে তোমার
প্রোটন মানে হাইড্রোজেন দিতে পারে কি পারে না, হাইড্রোজেন আছে কি নাই তার উপর ভিত্তি করে আবার দ্রাবকগুলো তিন রকম হয়, অর্থাৎ প্রোটন দেয়া নেওয়ার উপর ভিত্তি করে, হ্যাঁ, প্রোটন দেয়া নেওয়ার উপর, প্রোটন ত্যাগ বা গ্রহণের ভিত্তিতে, ত্যাগ বা গ্রহণ এর ভিত্তিতে, হ্যাঁ, এর ভিত্তিতে এরা আবার তোমার তিন রকম হতে পারে, হ্যাঁ, যেমন কিছু আছে যে প্রোটিক দ্রাবক, অর্থাৎ এরা প্রোটন দিতে পারে, কিছু আছে অপ্রোটিক দ্রাবক, এরা প্রোটন দিতে পারে না, এখানে হাইড্রোজেন থাকে কিন্তু প্রোটন দিতে পারে না, আবার কিছু আছে আবার অ্যাম্ফিপ্রোটিক মানে তোমার উভধর্মী আর কি, যেমন হচ্ছে প্রোটিক, প্রোটিক সলভেন্ট, প্রোটিক সলভেন্ট কারা, যারা প্রোটন যারা দিতে পারে, যেমন আমাদের পানি প্রোটন দিতে পারে, অ্যামোনিয়াও কিন্তু প্রোটন দিতে পারে, সেটা আমরা দেখবো, হাইড্রোজেন ফ্লোরাইড প্রোটন দিতে পারে, হাইড্রোজেন সায়ানাইড প্রোটন দিতে পারে, সালফিক অ্যাসিড প্রোটন দিতে পারে, ফসফরিক অ্যাসিড প্রোটন দিতে পারে, তাহলে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে এবং সেটা দিতে পারে যে সকল দ্রাবক, তাহলে যে সকল দ্রাবকে হাইড্রোজেন আছে এবং সেই হাইড্রোজেন দিতে পারে, হ্যাঁ, বা ত্যাগ করতে পারে, তাদেরকে মূলত বলা হচ্ছে প্রোটিক দ্রাবক বা প্রোটিক সলভেন্ট। আর দুই নম্বর কথা হচ্ছে যে অ্যাপ্রোটিক, অ্যাপ্রোটিক বাংলা ইংরেজি মিক্সড হয়ে যাচ্ছে, অ্যাপ্রোটিক, অ্যাপ্রোটিক সলভেন্ট, অ্যাপ্রোটিক সলভেন্ট হচ্ছে যে হাইড্রোজেন থাকলেই হবে না, হাইড্রোজেন থাকতে পারে বা নাও থাকতে পারে, হাইড্রোজেন থাকলেও কিন্তু হাইড্রোজেনটা দিতে পারবে না, দিতে পারবে না মানে ত্যাগ করতে পারবে না, অর্থাৎ দিতে পারবে না, পারবে নাটা একসাথে লেখা উচিত, না হলে আবার দিতে পারবে তারপর নিচে না হয়ে যাবে। তাহলে প্রোটিক সলভেন্টগুলো কারা, যাদের মধ্যে হাইড্রোজেন আছে এবং তারা হাইড্রোজেনগুলো দিতে পারে তাদেরকে বলা হচ্ছে প্রোটিক সলভেন্ট, আর যাদের মধ্যে হাইড্রোজেন থাকতেও পারে নাও থাকতে পারে, তবে তারা থাকলেও হাইড্রোজেন থাকলেও হাইড্রোজেন দিতে পারবে না, যেমন মনে করো যে বেনজিন, বেনজিনে তো হাইড্রোজেন আছে কিন্তু বেনজিন কিন্তু প্রোটন কিন্তু দিতে পারে না, ঠিক আছে, তাই আমরা কিন্তু বেনজিনকে কিন্তু আমরা তোমার প্রোটিক দ্রাবক বলতে পারি না। আবার তারপর যেমন সালফার ডাই অক্সাইড, এখানে কিন্তু কোনো প্রোটনই নাই, মানে হাইড্রোজেনই নাই, তাহলে হাইড্রোজেন না থাকলে আবার সে দিবে কোথায় থেকে, তাহলে এটা সালফার ডাই অক্সাইডটাও কিন্তু হচ্ছে তোমার একটা অ্যাপ্রোটিক সলভেন্ট। আর কতগুলো আছে অ্যামফিপ্রোটিক, অ্যামফি, AMPHI, অ্যামফি, AMPHI, অ্যামফিপ্রোটিক, অ্যামফিপ্রোটিক মানে প্রোটন দিতেও পারে আবার নিতেও পারে। যেমন মনে করো যে আমরা যদি পানির কথা যদি চিন্তা করি, তোমাদের সময় মনে হয় 10 মিনিট আছে কিন্তু তোমরা কেটে গেলে আবার জয়েন করিও, ঠিক আছে, আমরা আজকে জাস্ট 40 মিনিট পড়বো না, আমরা একটু বেশি পড়বো, 40 মিনিটের বেশি পড়বো, কি অসুবিধা হবে নাকি? একটু না পড়ি, স্যার, অসুবিধা নেই। কমপক্ষে মনে করো যে 2:40 কত হয়, 80, মনে করো 1.5 ঘন্টা আগে পড়ি, তারপর দেখা যাক কি হয়। তাহলে অ্যাম্ফিপ্রোটিক কাকে বলে, যারা প্রোটন দিতে পারে এবং নিতে পারে, যারা কি হবে যাতে হাইড্রোজেন থাকবে এবং হাইড্রোজেন দিতেও পারবে এবং নিতেও পারবে, এই সকল তোমার দ্রাবককে বলা হচ্ছে অ্যাম্ফিপ্রোটিক। যেমন পানি একটা সুন্দর একটা অ্যাম্ফিপ্রোটিক দ্রাবক, ঠিক আছে। তারপরে মনে করো যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াকে দেখে কিন্তু মনে হয় যে অ্যামোনিয়া কিন্তু অ্যাম্ফিপ্রোটিক, কেমন করে অ্যামোনিয়া অ্যাম্ফিপ্রোটিক সেটার একটা উদাহরণ আছে। অ্যামোনিয়ার চেয়ে যখন দুর্বল ক্ষার যখন যুক্ত হয়, যেমনটা পানির দিয়ে যদি উদাহরণ দিই, যেমন পানির সাথে যদি অ্যামোনিয়া যদি বিক্রিয়া করে, তাহলে কি করবে, পানি থেকে একটা প্রোটন কিন্তু অ্যামোনিয়াকে দিয়ে দেবে, কারণ পানি অ্যামোনিয়ার চেয়ে বেশি অম্লীয়, ঠিক আছে, যার ফলে পানি কি করবে, একটা প্রোটন অ্যামোনিয়াকে দিয়ে দেবে, দিয়ে দিলে কি হবে, অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে আর পানিটা ওখানে হাইড্রোক্সাইড আয়নে পরিণত হবে, এটা একটা বিষয়। আবার এরকম হতে পারে পানি আবার প্রোটন গ্রহণও করতে পারে, যেমন পানির সাথে যদি এখন আমরা HCl এর যদি আমরা বিক্রিয়া দিই, তাহলে এবার কিন্তু HCl থেকে কিন্তু পানিতে কিন্তু প্রোটন কিন্তু চলে যাবে। তো HCl থেকে যদি পানিতে যদি প্রোটন চলে যায়, তখন এবার কিন্তু হবে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে, প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। তার মানে দেখা যাচ্ছে যে পানি কখনো প্রোটন দিচ্ছে আবার কখনো প্রোটন নিচ্ছে। তো এইরকম যে সকল দ্রাবক প্রোটন দিতে পারে এবং নিতে পারে, তারা কিন্তু হচ্ছে অ্যামফিপ্রোটিক পদার্থ। যেমন এখান থেকে যদি আমরা বাইসালফেটের যদি কথা বলি, যেমন বাইসালফেটটা কিভাবে হয়েছিল, বাইসালফেটটা আসলে এইভাবে হয়েছিল যে সালফিউরিক অ্যাসিড H2SO4 এইটা যখন একটা প্রোটন যখন ত্যাগ করেছিল, তখন কিন্তু এই বাইসালফেটের সৃষ্টি হয়েছিল, SO4- এর সৃষ্টি হয়েছিল। এই বাইসালফেট কিন্তু প্রোটন দিতেও পারবে নিতেও পারবে, যেমন বাইসালফেটের মধ্যে যদি আরেকটা প্রোটন যদি যুক্ত হয়, মানে প্রোটন যদি একটা গ্রহণ করে বাইসালফেট, তাহলে কিন্তু সালফিউরিক অ্যাসিডে পরিণত হবে,
ঠিক আছে, আবার বাইসালফেট যদি একটা প্রোটন যদি ত্যাগ করে, প্রোটন যদি ত্যাগ করে তাহলে কিন্তু আবার কিন্তু সালফেট আয়নে পরিণত হবে। তার মানে বাইসালফেটও একটা কিন্তু হচ্ছে তোমার উভধর্মী পদার্থ। তাহলে এখানে আমরা দুইটা দিক দৃষ্টিকোণ থেকে আপাতত দ্রাবকের শ্রেণীবিভাগ শিখলাম। একটা হচ্ছে জলীয় দ্রাবক, একটা হচ্ছে অজলীয় দ্রাবক। অজলীয় দ্রাবকগুলো আবার বিভিন্ন রকম হয়, জৈব দ্রাবক হয়, অজৈব দ্রাবক হয়। আবার প্রোটন দেয়া নেওয়ার উপর ভিত্তি করে দ্রাবকগুলো তিন রকম হতে পারে। পোর্টিক সলভেন্ট, যাদের মধ্যে হাইড্রোজেন আছে এবং হাইড্রোজেন দিতে পারে তারা হচ্ছে পোর্টিক সলভেন্ট। আর যাদের মধ্যে হাইড্রোজেন নাই কিংবা হাইড্রোজেন থাকলেও হাইড্রোজেন দিতে পারে না তারা হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে প্রোটন দিতে পারে না। আর অ্যাম্ফিপ্রোটিক, অ্যাম্ফিবিয়া মানে হচ্ছে উভধর্মী, মানে উভচর আর কি। তাই অ্যাম্ফি মানে হচ্ছে উভ, অ্যাকচুয়ালি এটা একটা গ্রিক লেটার, অ্যাম্ফি উভ। এই অ্যাম্ফিপ্রোটিক মানে হচ্ছে উভপ্রোটিক। উভপ্রোটিক মানে প্রোটন দিতেও পারে প্রোটন নিতেও পারে। তো যারা প্রোটন দিতে পারে এবং নিতে পারে এদেরকে বলা হচ্ছে উভধর্মী পদার্থ বা অ্যাম্ফিপ্রোটিক সলভেন্ট। এরা প্রোটন দিতে পারে নিতে পারে। তো আমরা মোটামুটি এখানে দুইটা শ্রেণীবিভাগ শিখলাম। আর একটা গুরুত্বপূর্ণ একটা শ্রেণীবিভাগ আছে, আমি পৃষ্ঠাটা চেঞ্জ করে অপর পৃষ্ঠায় আমি লিখতেছি সেই জিনিসটা। সেটা হচ্ছে যে এদের আয়নিক কারক, অর্থাৎ আয়নে পরিণত করতে পারে আর পরিণত করতে পারে না এর উপর ভিত্তি করে। অর্থাৎ মনে করা যাক যে এইটা একটা মনে করো যে পাত্র, এটা একটা পাত্র, এখানে কিছু মনে করো যে দ্রাবক নেওয়া হলো, কিছু দ্রাবক নেওয়া হলো। এখন এই যে এখানে যে দ্রাবকটা যে নেওয়া হয়েছে, এই দ্রাবকটার মধ্যে যখন আমরা একটা সলভেন্ট, যখন আমরা একটা এই সলভেন্টের মধ্যে যখন আমরা একটা সলিউট যখন আমরা যোগ করবো, মানে সেটা দ্রব যখন আমরা যোগ করব, লাল কালি দিয়ে লিখলে একটু চোখে ধরে, কালিটা চেঞ্জ করি। তাহলে এইটা হচ্ছে সলভেন্ট, এটা হচ্ছে সলভেন্ট। তাহলে এই সলভেন্টের মধ্যে যখন আমরা একটা কঠিন একটা সলিডকে যখন আমরা যোগ করব, সলিড পদার্থ যখন আমরা যোগ করব, তখন এই যে সলিডটা যে যোগ করা হলো এখানে, এই সলিডটাকে যদি আয়নে পরিণত করতে পারে, ঠিক আছে, যদি আয়নে পরিণত করতে পারে, মনে করো যে আমরা সলিডটার একটা সাধারণ একটা সংখ্যা দিলাম, মনে করো সে এবি, সলিডটা দিলাম এবি। এই এবি সলিডটাকে যখন আমরা সলভেন্টের মধ্যে যখন আমরা দিলাম, দেওয়ার ফলে এবি সলিডটা যদি দুই ভাগে যদি ভাগ হয়ে যায়, সাধারণত এ প্লাস বি মাইনাস যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, এরকম যদি ভাগ হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই সলভেন্ট যেটা আছে এটা হচ্ছে আয়নীকারক, মানে আয়নে পরিণত করতে পারে। অর্থাৎ আয়নে পরিণত করতে পারার ক্ষমতা এবং অক্ষমতার উপর ভিত্তি করে বা দ্রাবকের সাথে দ্রবের মিলের উপর ভিত্তি করে দ্রাবককে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কি বলা হচ্ছে, শ্রেণীবিভাগটা এরকম যে দ্রব এবং দ্রাবকের প্রকৃতির মানে তারা একই রকম নাকি ভিন্ন রকম, দ্রব এবং দ্রাবকের প্রকৃতির ভিত্তিতে কি করা যায়, দ্রাবককে দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে কি কি, একটা হচ্ছে আয়নীকারক বা আয়নীকারক দ্রাবক, আর একটা হচ্ছে অআয়নীকারক মানে আয়োনাইজিং আর কি, নন আয়োনাইজিং অআয়নীকারক দ্রাবক। মূল কথা হচ্ছে এরকম যে কোনো দ্রাবকে একটা দ্রব দেওয়ার পর এই দ্রবটা যদি আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়, অর্থাৎ আয়নে যদি ভাগ হয়ে যায়, প্লাস মাইনাসে যদি পরিণত হয়ে যায় দ্রবটা, তখন তাকে বলা হবে আয়নীকারক। তাহলে আয়নীকারক কি হচ্ছে, যে এবি একটা যদি হয় দ্রব, এই দ্রবটাকে যদি আমরা একটা সলভেন্ট এস দ্রাবকের মধ্যে যদি দেওয়ার পর যদি দেখা যায় যে সেটা আয়নে পরিণত হয়, আয়নে পরিণত হয়, তখন আমরা এই যে দ্রাবকটা যে পাইলাম, এই দ্রাবকটাকে তখন আমরা বলবো আয়োনাইজিং সলভেন্ট। তার মানে হচ্ছে এই সলভেন্টটার আয়নে পরিণত করার ক্ষমতা আছে। কিন্তু যদি এরকম হয় যে এবি একটা সলিড ছিল, এই সলিডটাকে একটা সলভেন্টের মধ্যে দেওয়া হলো, কিন্তু দেখা গেল এটা এবি অবস্থাতেই থেকে গেল, আয়নে পরিণত হলো না, তখন আমরা এই সলভেন্টটাকে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের একটা নন আয়োনাইজিং সলভেন্ট। তাহলে সাধারণত দেখা যায় যে যদি দ্রব এবং দ্রাবক যদি একই প্রকৃতির হয়, এটা যদি একই প্রকৃতির হয়, অর্থাৎ
আমরা এইটাকে একটা কথা বলি, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক নীতি বলি। লাইক ডিজলভস লাইক, মানে চড়ে চড়ে মাছ তুতে ভাই, মানে দেখতে একই রকম। তার মানে কি হচ্ছে, যদি দ্রব যদি পোলার হয়, আর দ্রাবকও যদি পোলার হয়, তাহলে কিন্তু দ্রবণ তৈরি হয়। অর্থাৎ দ্রবদের যেরকম দ্রাবকও যদি সেরকম হয়, তাহলে কিন্তু দ্রবণ তৈরি হয়। আবার দ্রব যদি অপোলার হয়, অপোলার, আর দ্রাবকও যদি অপোলার হয়, তারপরেও কিন্তু দ্রবণ তৈরি হয়। এরকমটা হয়, যেমন মনে করো যে কেরোসিন আর পেট্রোল একসাথে মিশানো হয়েছে, মিশালে কিন্তু দ্রবীভূত হবে, কারণ কেরোসিনও অপোলার, পেট্রোলও অপোলারে কিন্তু দ্রবীভূত হবে বা দ্রবণ তৈরি করবে। আবার পোলারে কিন্তু দ্রবীভূত হবে, যেমন পানিতে যদি তুমি মনে হচ্ছে লবণ যদি মিশ্রিত করো, তাহলে কিন্তু দ্রবণ তৈরি হবে। কিন্তু যে ঘটনাটা ঘটবে না সেটা হচ্ছে এরকম, যে যদি আমরা একটা কাজ করি, যে পোলার দ্রবকে যদি আমরা অপোলার দ্রাবকে যদি দেই, অথবা যদি আমরা অপোলার দ্রবকে যদি আমরা পোলার দ্রাবকে যদি আমরা দ্রবীভূত করি, তাহলে কিন্তু আয়নে পরিণত হবে না, তাহলে অআয়নিত অবস্থায় থাকবে বা অদ্রবণীয় অবস্থায় থাকবে, অআয়নিত বা অদ্রবণীয় অবস্থায় থাকবে। তা এই জন্য বলা হচ্ছে যে যখন কোনো দ্রব আয়নে পরিণত হয়, তখন মনে করা হয় যে এই দ্রাবকটাও আয়নিক প্রকৃতির ছিল, অর্থাৎ এর আয়নাইজিং সলভেন্ট ছিল, ঠিক আছে। আর যদি কোনো দ্রব যদি আয়নে পরিণত না হয়, তাহলে এই সলভেন্টটাকে নন আয়নাইজিং ছিল, মানে এটা অআয়নিত অবস্থায় ছিল। তো সাধারণত যে সকল দ্রাবক পোলার হয়, এরা সাধারণত পোলার হয়, হ্যাঁ, এরা পোলার হয়, পোলার। আর তোমার এই নন আয়োজিং সাধারণত নন পোলার হয়, ঠিক আছে। আর প্রকৃতিগত দিক থেকে এরা মূলত আয়নিক কম্পাউন্ড হয় অর ভেরি মাস পোলার। আর নন আয়নিকগুলো সাধারণত হচ্ছে কোভ্যালেন্ট যে যৌগগুলো আছে, কোভ্যালেন্ট, যেমন আমরা দ্রাবক যখন পড়ছি তখন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড এদের কথা শুনেছিলাম। এরা মূলত হচ্ছে নন আয়োনাইজিং সলভেন্ট, ঠিক আছে। কিন্তু আমরা পানি বা অ্যামোনিয়ার যে কথাগুলো জানি, এরা হচ্ছে কিন্তু আয়নিক বা পোলার সলভেন্ট। তাহলে এই হচ্ছে মোটামুটি দ্রাবকের একটা শ্রেণী বিভাগ। তাহলে আমরা এখানে দেখলাম যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দ্রাবককে শ্রেণী বিভাজিত করা যায়। একটা হচ্ছে জলীয় দ্রাবক এবং অজলীয় দ্রাবক, তারপর জৈব দ্রাবক, অজৈব দ্রাবক, তারপর প্রোটন ত্যাগ করে না প্রোটন গ্রহণ করে, নাকি করতে পারে না, নাকি